আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। জনমুখী বাজেটের বিরোধিতা কেন? কক্সবাজারের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর। দেখছেন দেশ অস্থিতিশীলের চেষ্টা। নিত্যপণ্যের কর ছাড়ের প্রস্তাব বাজেটে, প্রভাব নেই বাজারে। সুফল দিতে সরকারি নজরদারি ও সিন্ডিকেট ভাঙার দাবি ক্রেতাদের। কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা। এই সুযোগ উস্কে দিতে পারে দুর্নীতিকে। বাজেটে ঋণের বোঝা না বাড়ানোর পরামর্শ। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতই লক্ষ্য। স্বাগত স্টার বিস্টুরের আয়োজনে, আপনাদের সঙ্গে আছি আমি রক্সানা রিমি। জনমুখী বাজেট দেওয়ার পরও এর বিরোধিতা কেন? প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কক্সবাজারের এক পথসভায় একে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হিসেবেও অভিহিত করেন তিনি। বলেন, ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। অবিরাম ছুটে চলা সাগরের ঢেউ যেমন বারবার ছুঁয়ে যায় তীর, তেমনি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এবারের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, যেখানে নীল জলরাশির মতোই বিস্তৃত মানুষের প্রত্যাশা, আর দিগন্তের মতোই দীর্ঘ তাদের স্বপ্ন। 2 দশক পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যেন নতুন করে জেগেছে সাগর পাড়ের এই জনপদ। যে প্রতিশ্রুতির কথা একসময় ছিল জনসভার মঞ্চে, তার অনেকগুলোই আজ বাস্তবতার দৃশ্যমান অধ্যায়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে সমৃদ্ধি ও স্বস্তি দেয়াই যে সরকারের লক্ষ্য, তা প্রস্তাবিত বাজেটে প্রমাণ হয়েছে বললেন তারেক রহমান। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, এই বাজেটের বিরোধিতা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয় বললেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। একদিকে ইতিহাসের উত্তরাধিকার, অন্যদিকে আগামীর প্রতিশ্রুতি, দুয়ের মেলবন্ধনে কক্সবাজারে যেন লেখা হলো উন্নয়নের নতুন এক অধ্যায়। প্রকৃতির বৈরিতার পর এক চিলতে রোদ, তাতে খুশি সমুদ্র জনপদের মানুষেরা, আর তাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। আমরা যেখানে রয়েছি এই পাতালি খালের ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগর। প্রতিদিনই এই সাগরে সূর্য যখন একটু একটু করে হারিয়ে যায়, তখনও থাকে কিছু স্বপ্ন, কিছু প্রতিশ্রুতি। কক্সবাজারের এই বালুকা বেলায়ও আজ প্রধানমন্ত্রী রেখে গেলেন মানুষের উন্নয়ন আর বদলে যাওয়ার নতুন এক অঙ্গীকার। বালুকা বেলার এই পদচিহ্ন হয়তো সাগরের ঢেউয়ে মুছে যাবে বারবার, কিন্তু মানুষের মনে জাগানো যে প্রতিশ্রুতি, আস্থা আর স্বপ্ন প্রধানমন্ত্রী রেখে গেলেন, তা হয়ে থাকবে অমলিন। পরে ডুলাহাজরা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার আরেক অধ্যায় শুরু করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের মানচিত্রে শুধু ইট পাথর নয়, একটি সমৃদ্ধ জাতি গড়তে প্রকৃতির সবুজকেও ফিরিয়ে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে
আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। সাগরের ঢেউ বারবার ফিরে আসে তীরে, প্রতিবারই যেন নতুন কোনো গল্প নিয়ে। কক্সবাজার সফরেও প্রধানমন্ত্রী তারেক রহমান শোনালেন তেমনই এক গল্প, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের, স্বপ্ন থেকে অর্জনের, আর উন্নয়নকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার গল্প। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, কক্সবাজার। এবার জানাবো বাজেট 2026-27 খবর। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিত্যপণ্যের উপর বাজেটে কর কমানোর ঘোষণা আসলেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। বিশেষ করে চালে কর কমলেও ঈদের আগের দামই এখনও স্থিতিশীল। বিক্রেতারা বলছেন নতুন কর বাস্তবায়ন হলে তবেই কমবে পণ্যের দাম, তবে বাজার সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুবিধা, বলছেন ক্রেতারা। বাজেট ঘোষণার পরপরই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার সংস্কৃতি থাকলেও এবারের চিত্র ভিন্ন, কারণ অর্থমন্ত্রী 60টি নিত্যপণ্যের উপর ব্যবসায়ী পর্যায়ে উৎসেকর কমানোর প্রস্তাব করেছেন। তবে অন্যান্য সময় কর বাড়ানোর প্রস্তাবের সঙ্গে সঙ্গে বাজারে পণ্যের দাম বাড়লেও এবার কমানোর ঘোষণায় এখনও কোনো প্রভাব পড়েনি বাজারে। আমাদের চাহিদা অনুযায়ী কমে নাই, যে আজকে মুরগির বাজার অনেক দাম, তরকারির বাজারও দেখলাম গত 15 দিনের সাথে এখন একটু বেড়ে গেছে। এটা বাজেট পেশ হইব, কম রেটের মাল ডিলারে ঢুকবে, তারপর দোকানদার কাছে ঢুকবে, এরপরে কাস্টমাররা পাইবে। বাজেট কমার লগে লগে তো আর কাস্টমাররা কম পাইতেছে না, দোকানদাররা কম পাইতেছে না। বাজারে আসা ক্রেতারা বলছেন আগে থেকেই উচ্চ মূল্য হয়ে থাকা পণ্যের ক্ষেত্রে কর কমিয়ে খুব একটা সুফল মিলবে না। এজন্য দরকার বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়া। যেটা ধরেন ন্যাচারালি বাড়বে সেটা ঠিক আছে, বাট কিছু জিনিস আছে যে আপনার মনে হয় যে আপনার কন্ট্রোল করলেই দামগুলো আরও বেটার আপনার হাতের নাগালের ভিতরে থাকবে, ওই জিনিসটাই আর কি মনে হয় যে একটু নজরদারিতে রাখা উচিত। সরকার বাজেট ঘোষণার পর কমাইছে ভালো কথা, কিন্তু বাজেট ঘোষণা হওয়ার আগে যে অনেকগুলো দাম বাড়াইছে এরা কোন অথরিটিতে বাড়াইছে। কিন্তু মার্কেট নিয়ন্ত্রণ করবে কি? মার্কেটটা তো নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যে সিন্ডিকেটটা চলতেছে, সিন্ডিকেটটা দমন করতে হবে। আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকে চাল। এর উৎসে কর কমানো হলেও কোরবানির ঈদের পর চালের বাজারে বাড়তি দাম এখনও অপরিবর্তিত আছে। ঈদের পরে বাজারে এক বস্তা চাউলে মনে করেন সিদ্ধ চাল বাড়ছে 150-200 টাকা, পলাশ চাল বাড়ছে আপনার এক বস্তা চাইলে 600-700 টাকা। ঈদের আগে তো চালের দাম কম ছিল, ঈদের পরে হঠাৎ করে বাইরে গেছে। যেমন এখানে কোনো সিন্ডিকেট নাই, নতুন সরকারও আইছে, ঠিক আছে। কারণ বাজারে যেটা ফাঁস করছে এটা আইতে আর একটু সময় লাগবে। এদিকে সিগারেটের উপর কর বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নতুন বাজেটের বিভিন্ন কর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন পর্যায়ে নাগরিকরা। তরুণ তরুণীরাও জানাচ্ছেন তাদের সন্তুষ্টির কথা, যদিও অর্থমন্ত্রীর প্রস্তাবিত সুফল জনগণ পর্যন্ত আসবে কিনা তা নিয়ে আছে সন্দেহ ও সংশয়। তাই তো সরকারকে বাজেট কার্যকরের উপর নজর দেওয়ার পরামর্শ তাদের। আফরোজা লামিয়ার প্রতিবেদনে বিস্তারিত। 3 সন্তানের বাবা ও বেসরকারি চাকরিজীবী মনির হোসেন। সংসার খরচের পাশাপাশি এখন চিন্তার ভাঁজ ফেলেছে করচাপের শঙ্কা। আমার মনে হয় এরকম ভাবে আয়কর দিবে চাকরিজীবীরা, এটা না করাই ভালো। এদিকে খুচরা ব্যবসায়ীদের মুখেও কিছুটা অসন্তুষ্টি। তাদের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে প্রতি 1000 টাকার বিপরীতে 2 টাকা কর বসানোর প্রস্তাব এসেছে। আয়কর দিতে হলে আগে আমাকে ইনকাম করতে হবে, ইনকাম করার পরে সরকারকে আয়কর দিতে হবে, কিন্তু যে ইনকাম হচ্ছে সেটাকে আয়কর দেওয়ার মতো ইনকাম এখন সাধারণ মানুষের হচ্ছে না। ঋণ করি, ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করে কোনো রকম জীবন বাঁচানোর লাগে, তো ব্যবসায়ীদের এই টাকা ইনভেস্ট করি, বছর শেষে ওই টাকা ইনকাম হয় না। তবে স্বস্তির খবর হচ্ছে 60 ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমবে। যদিও সরকারের নজরদারি ছাড়া ব্যবসায়ী পর্যায়ের এই কর ছাড়ের সুবিধা মিলবে না বলে মনে করেন ভোক্তারা। কৃষক পাচ্ছে 10 টাকা কেজি বলা হয় একটা লাউয়ের দাম, আর এখানে আমি কিনছি 100 টাকা একটা লাউ। অতএব মাঝে যে মধ্যস্বত্বভোগী, এই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা প্রয়োজন রয়েছে। যেটা কমার কথা সেটা জানে কমে, সেটা কমছে কিনা সেই মনিটরিংটা, সেই ফলো আপটা কিন্তু বাজারে প্রয়োজনীয়, সেটা প্রয়োজন।
তরুণ তরুণীদের জন্য আছে আরও ভালো খবর। স্টার্টআপের জন্য থাকছে 500 কোটি টাকার তহবিল। ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে থাকছে না কর। স্নাতক পর্যায়ে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার প্রস্তাব। আমার মনে হয় আমরা আরও স্কিল জনবল তৈরি করতে পারবো এবং তাদেরকে কাজে লাগিয়ে এটা আমাদের ইকোনমিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বাইরের দেশের সাথে আপনি নিজের দেশকে একটা কম্পেয়ার করতে পারেন, ওই জায়গায় কিন্তু আসলে ফ্রিল্যান্সিংয়ের কোনো বিকল্প আমরা এখন দেখি না। বাজেটের নানামুখী প্রস্তাবকে ইতিবাচক তুলে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন তাদের নজর জীবনযাপন ব্যয় কমা, কাজের সুযোগ ও আয় বৃদ্ধির দিকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন খাতে কর ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। তবে রাজস্ব বোর্ডকে ধরে দিয়েছেন বিশাল এক লক্ষ্যমাত্রা। বিশেষজ্ঞদের পরামর্শ, বিনিয়োগ বাড়ানোর যে প্রস্তাব বাজেটে করা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া কর ফাঁকি ও করের আওতা বাড়ানো শুধু ঘোষণা নয়, কার্যকর উদ্যোগ নিতে হবে। বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণ বাড়াতে ব্যবসা বাণিজ্যে চলমান নানা ধরনের কর ছাড় তুলে নেওয়ার কথা বলে আসছে এনবিআর। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে নতুন বাজেটে বিভিন্ন কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও তিনিই আবার 6,04,000 কোটি টাকার বিশাল এক লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এনবিআরকে। এই জমিনের উপর দাঁড়িয়ে ছাড়ের তালিকায় আছে ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, স্বর্ণালংকার, যোগাযোগ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, মোবাইল ও নেটওয়ার্কিং, ফ্রিল্যান্সিং সহ নানা খাতে উৎসে কর, ভ্যাট ও আমদানি শুল্ক কমানো হবে। এসব ছাড়কে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। অ্যাড সোর্সে না কেটে দেখা গেছে যে হয়তো পরবর্তীতে রিটার্নের সময় সে দিতে পারবে। তো এই ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা একটা স্বস্তির জায়গায় পাবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে পরবর্তীতে সেটি সমন্বয় করা হয় না। তো আশা করছি এটি ডিপেন্ড করবে আসলে বাস্তবায়নের উপর। অনেক সময় সরকার অনেক জায়গায় ছাড় দেয় কিন্তু তার রেভিনিউ লস হয়, কিন্তু বাস্তবায়নটা ঠিকমতো হয় না। জনতুষ্টির কর ছাড়ের বিপরীতে অর্থমন্ত্রী তামাকজাত পণ্য ও নির্মাণ সামগ্রী থেকে রাজস্ব বাড়ানোর প্রস্তাব করেছেন। এছাড়া স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পণ্যে শুল্ক বাড়িয়েও কর বৃদ্ধি করতে চান তিনি। এরপরও সন্দেহ থাকছে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে। এই নন ট্যাক্স রেভিনিউ বা নন এনবিআর ট্যাক্স যেগুলো আয় যেগুলো সেগুলোকে একটা ডিসিপ্লিনে আনা, অর্থাৎ টাকাটা যেন আসে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান হলে ওই ব্যক্তির ওই ফ্যামিলির আয় বাড়বে, ওই আয় বাড়লে সে তখন জিনিসপত্র কিনতে পারবে। নিত্যপণ্য সংশ্লিষ্ট কর কমালেও খুচরা ব্যবসায়ীদের সরবরাহ পর্যায়ে প্রতি 1,000 টাকার বিপরীতে 2 টাকা কর আরোপ হবে। এছাড়া মোটরসাইকেল কিনতে ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিআইএন। বাধ্যতামূলক হচ্ছে অনলাইন ভ্যাট রিটার্ন। আমাদের ইনফর্মাল ইকোনমি আসলে আমাদের ফর্মাল ইকোনমির থেকে অনেক বড়, এবং আমরা যে বলি যে আপনার যে 1,18,00,000 মতো যে ইকোনমিক এন্টারপ্রাইজ আছে, আমাদের ইকোনমিক সেন্সাস যেটা বলছে, বেশিরভাগ ব্যবসায় যাতে ট্যাক্স এবং ভ্যাট নেটের আওতায় থাকেন সেটার ব্যবস্থা করতে হবে। বর্তমানে বাংলাদেশের কর জিডিপির অনুপাত 6.5% কিছু বেশি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আগামী 5 অর্থ বছরের জন্য প্রস্তাবিত কর নীতিতে 2030 সাল নাগাদ এই হার 10% উন্নীত হওয়ার আশাবাদ অর্থমন্ত্রীর। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সরকারের সক্ষমতা না বাড়িয়ে বাজেট বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর পল্টনে সিএমজিএফ কার্যালয়ে আয়োজিত বাজেট আলোচনায় এই কথা উঠে আসে। এ সময় তারা বলেন, বিনা প্রশ্নে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উস্কে দেবে। সরকারের দেয়া 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয়ে অর্থনীতিবিদরাও। শনিবার রাজধানীর সিএমজিএফ কার্যালয়ে পিটিইআরসি আয়োজিত এক আলোচনায় এই শঙ্কার কথা তুলে ধরেন তারা। বিশেষজ্ঞদের মতে রাজস্ব আহরণ আর বাজেট ঘাটতির অর্থ সংগ্রহে সরকার ব্যর্থ হলে নতুন ঋণ আগামীতে দেশকে আরও চাপে ফেলবে। 2,43,000 কোটি টাকা ধারের কথা বলেছে। বর্তমান এনবিআরকে যেভাবে বিশ্বাস করি সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে তো আরও 1 লাখ কোটি টাকা 1.5 লাখ কোটি টাকা ঘাটতি পড়বে। রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, কাগজে কলমের চেয়ে বাস্তবে বাজেট ভিন্ন হবে। এই সময় তিনি আবাসন খাতে কালো টাকা সাদা করার নেতিবাচক দিক তুলে ধরেন। ফ্ল্যাট বাড়ি কিনে এগুলো কিনতে হলে আপনি পাবেন, করের হারটা বোধহয় একটু বলেছে। তার চাইতে বড় কথা, ওই একটা সেন্টেন্স তার কেন যোগ করতে গেল যে কেউ কোনো প্রশ্ন করবে না, এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন করবে না।
এই এক কথা বলেই কিন্তু পুরো জিনিসটাকেই ডাল ফাঁকি দেওয়া হয়েছে। বাজেটে বিভিন্ন কর ছাড় থাকলেও তাদের দৃষ্টিতে পক্ষপাতমূলক নিয়ম নীতিও আছে, যা বাণিজ্য প্রসারে বাধা তৈরি করতে পারে। একটি র মেটেরিয়ালস ইম্পোর্ট করার সময় যদি অ্যাডভান্স ভ্যাট এবং ট্যাক্স দেওয়া হয়, আমি 1 বছর আগে বা 2 বছর আগে একজন কনজিউমারের পক্ষ হয়ে আমি ট্যাক্সটা দিয়ে দিলাম, আমি 1 বছর পরে সেটা কালেক্ট করব তাদের কাছ থেকে। এটা কেমন কথা হইল? তাহলে ওইটার কি ইন্টারেস্ট নাই, ওইটার কি খরচ নাই, ক্যাপিটালের খরচ নাই? এইগুলো অ্যাড্রেস করাটাই যদি আমরা বাজেটে অ্যাড্রেস করতে না পারি, এই বাজেটের প্রয়োজনটা কি? বাজেটে 5 বছরের জন্য যে করনীতি ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানিয়ে এই উদ্যোগ স্থায়ী রাখার আহ্বান জানান আলোচকরা। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পর। দেখছেন স্টার বিজ টুডে। চট্টগ্রামের লাল দিঘি ময়দানে চলছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। কথা বলছেন জামায়াতের আমির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না। প্রিয় দেশবাসী, আমরা চেয়েছিলাম জনগণের সকল সমস্যার সমাধান সংসদে হোক, সরকার চায়নি। আমাদেরকে তারা ঠেলে দিয়েছে জনগণের কাতারে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। এতগুলো মানুষকে ত্যাগ স্বীকার করে এখানে আসতে হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন, জনগণকে অপমান করেছেন। আমরা সেদিন বলেছিলাম সংসদে কথা বলতে মাননীয় স্পিকারের অনুমতি প্রয়োজন হয়, মাননীয় স্পিকারের রুলিং এর প্রয়োজন হয়। যেহেতু এখানে আমরা সুবিচার পাইনি, আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। জনগণের বিষয় এখন জনগণের কাছে পেশ করব, সেখানে কোনো স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না। সেখানে মন খুলে কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কি ফয়সালা দেবে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য, আমাদের নোটিশ নিয়ে টাল বাহানা করা হচ্ছে। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। এজন্য প্রতিযোগিতামূলক নিরপেক্ষ স্থিতিশীল পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অর্থনৈতিক সাম্য ন্যায্যতা নিশ্চিতই সরকারের প্রধান লক্ষ্য। রাজধানীতে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এসব কথা জানান তারা। বাণিজ্য, প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খুঁজতে শীর্ষ নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল অর্থনীতি কূটনীতি সম্মেলন। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Distinguished guests, to begin with, we fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। Small farmholds and small businesses are not left behind but are developed and elevated to the true engines of growth and resilience. We must remember that we have inherited a Bangladesh which has been devastated by the fascist regime in the past. অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থায়নের ধরনও বদলেছে। বিশেষ করে বহুপাক্ষিক সংস্থাগুলোর ঋণের খরচ বেড়েছে। Our tax GDP is at a very low end. Hence, the
public finance architecture needs to have a relook, a fresh look. অর্থমন্ত্রী আরো বলেন, কর জিডিপি অনুপাত এখনো অনেক নিম্ন পর্যায়ে রয়েছে, ফলে সরকারি অর্থায়ন কাঠামোকে নতুনভাবে মূল্যায়ন ও পুনর্বিবেচনা করা প্রয়োজন বলেও মত তার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার বিস্ফোটের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।